আচ্ছা, সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তার মানে এতদিন পর্যন্ত আমরা যা কিছু করেছিলাম, আমরা যা কিছুই আউটপুট দিতাম সবকিছু হচ্ছে কনসোলে, কিছু লাইন জাস্ট প্রিন্ট করতাম। বাট এখন আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করব, যে আমাদের একটা উইন্ডো থাকবে, সেই উইন্ডোতে আমরা কিছু কম্পোনেন্ট অ্যাড করব। তারপরে হচ্ছে সেগুলোতে কিছু বাটন থাকতে পারে বা কিছু টেক্সট ফিল থাকতে পারে, তারপর সেগুলোতে আমরা কিভাবে ইনপুট দিতে পারি, এবং ইনপুট দেওয়ার পরে কোনো একটা বাটনের থ্রুতে আমরা বিভিন্ন ইভেন্টও অ্যাড করতে পারি। সো আমরা দেখি যে আসলে আমরা যখন এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা পড়ছি, যেটা আসলে আমরা জাভাতে দেখবো, তো ইউজার ইন্টারফেসের জন্য আমরা প্রথমে এরকম একটা ফ্রেম বা উইন্ডো চিন্তা করে নিতে পারি। এবং এই যে যে বাইরের ফ্রেমটা দেখতে পাচ্ছ বা বাইরের রেক্টেঙ্গেলটা, এটাকে হচ্ছে বেসিক্যালি একটা জে ফ্রেম বলা হয়। তো তুমি হচ্ছে যদি একটা উইন্ডো ক্রিয়েট করতে চাও, তাহলে তোমার প্রথম কাজই হবে একটা ফ্রেম ক্রিয়েট করে দেয়। এরপরে হচ্ছে ফ্রেমে তুমি বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করতে পারবা। যেমন এখানে দেখো যে একটা টাইটেল ইনপুট দেওয়ার জন্য একটা টেক্সট ফিল্ড অ্যাড করা আছে, তারপর ডেট ইনপুট দেওয়ার জন্য আরো একটা টেক্সট ফিল্ড আছে। এরপর তুমি চাইলে বিভিন্ন চেক বক্সও হচ্ছে গিয়ে ইনক্লুড করতে পারো, যে চেক বক্স তো জানি তাই না, যে অ্যাট এ টাইম মাল্টিপল অপশন হচ্ছে আমরা চুজ করতে পারি। আবার রেডিও বাটন আছে, আমরা সেগুলো ইনক্লুড করতে পারি। তো এই যে যে একটা সিঙ্গেল রো দেখছি, এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড। আর এখানে দেখো একটা বড় হচ্ছে গিয়ে টেক্সট ফিল্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেক্সট এরিয়া। এটা আমরা তখন ইউজ করব যদি আমাদের দেখা যায় যে আমরা যে টেক্সটটা ইনপুট দিতে চাচ্ছি সেটা আসলে অনেক বড় একটা প্যারাগ্রাফ টাইপের হবে। তখন হচ্ছে আমরা এরকম টেক্সট এরিয়া ইউজ করতে পারি। তারপরে আবার এখানে কিছু বাটন আছে। এই বাটনগুলোতে হচ্ছে গিয়ে আমরা ক্লিক করলে কিছু অ্যাক্টিভিটিও আমরা পারফর্ম করতে পারি। তো আমাদের কাজ হবে যে এরকম একটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করে, তারপর ফ্রেমে আমরা কিভাবে কম্পোনেন্ট অ্যাড করতে পারি, তারপরে হচ্ছে কম্পোনেন্ট গুলোকে কিভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারি। যে নর্মালি যদি আমরা একটা চিন্তা করি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা, যে প্রথমে আমি হচ্ছে কি একদম ল্যান্ডিং পেজে গেলাম, যেখানে হয়তো আমাকে লগ ইন করার কথা বলা হচ্ছে। So আমি হচ্ছে কিছু ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট দিলাম। তারপরে কি আমি লগ ইন বাটনে প্রেস করি, তাই না? যে লগ ইন বাটনে প্রেস করার পরে অ্যাকচুয়ালি চেক করে যে এটা ভ্যালিড ইউজার কিনা। যদি ভ্যালিড ইউজার হয় তাহলে কি আমাকে হচ্ছে রিডিরেক্ট করে হোম পেজে নিয়ে যায়। সো আমরা এরকম কিছু জিনিসও আসলে জাভাতে ইমপ্লিমেন্ট করতে পারি, যে আমাদের কিছু টেক্সট ফিল্ড থাকতে পারে, সেখান থেকে ইনপুট নিতে পারি। তারপর আমি যখন একটা বাটন ক্লিক করব তখন আমি কি অ্যাকশন নিতে চাচ্ছি সেটাও আমরা নিজেরা ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, সো আমাদের প্রথম, যদি আমরা দেখি যে আমার প্রথম কাজে হবে এরকম একটা ফ্রেম ক্রিয়েট করা। এখন এই ফ্রেমটাকে, মেইন ফ্রেমটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা কন্টেন্ট প্যান হিসেবে চিন্তা করতে পারি। কেন এটাকে কেন কন্টেন্ট প্যান বলা হচ্ছে? কারণ হচ্ছে আমি যা কিছুই কম্পোনেন্ট অ্যাড করব না কেন, সবকিছুকে এই ফ্রেমটা কন্টেইন করে থাকবে। সো সবগুলো কন্টেন্ট এখানে থাকবে, সো এটাকে এই জন্য কন্টেন্ট প্যান বলা হচ্ছে। এরপরে আমরা যা কিছুই অ্যাড করতে চাই না কেন, সবকিছু আমাকে এই ফ্রেমের ভেতরে অ্যাড করতে হবে। আবার কখনো কখনো এরকম হতে পারে যে আমি আমার ফ্রেমটাকে কতগুলো পার্টিশনে ভাগ করতে চাই, আমি সেই কাজও করতে পারবো। যে প্রত্যেকটা পার্টিশনকে আমি আলাদাভাবে অর্গানাইজ করতে চাই, তাহলে আমি একটা ফ্রেমকে ইচ্ছা মতন পার্টিশন করতে পারবো। তারপর প্রত্যেকটা পার্টিশনে আলাদাভাবে কম্পোনেন্ট অ্যাড করতে পারবো। এই সব কিছুই আসলে আমরা এই জাভা সুইং ইউজ করে করবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি যে আমাদের প্রথম কাজ হবে যে কিভাবে আমরা জাভা সুইং ইউজ করে একটা ফ্রেম ক্রিয়েট করতে পারি। তাহলে এখন আমি যা কিছু লিখবো সবাই হচ্ছে সেই জিনিসটা আমার সাথে সাথে লিখবে। আচ্ছা, ফন্ট কি ঠিক আছে নাকি ফন্টটা আর একটু লার্জ করতে হবে? ঠিক আছে, তাহলে আমি হচ্ছে একদম একটা বেস ক্লাস লিখলাম যে ক্রিয়েট ফ্রেম, যেহেতু আমি ফ্রেম ক্রিয়েট করতে চাচ্ছি তাই ক্লাসের নেমও আমি ক্রিয়েট ফ্রেমই দিয়ে দিলাম। এটা যে কোনো কিছুই তোমরা চাইলে দিতে পারবে। এবার তাহলে আমি হচ্ছে গিয়ে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি, এবং এই কনস্ট্রাক্টরের ভেতরেই আসলে আমি যা কিছু করার সবকিছু করব। অনেকভাবেই করা যায়, বাট কনস্ট্রাক্টর দিয়ে করলে রিলেটিভলি ইজিয়ার হয়। যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, ডিরেক্ট হচ্ছে গিয়ে আমি কনস্ট্রাক্টরটাকে কল করে দিলেই সব কাজ হয়ে যাবে। আবার মেইনের ভেতরেও করা যায়, বাট মেইনের ভেতরে করলে একটু প্রবলেম হয়, যে অনেক অ্যাকশন যখন আমি অ্যাড করতে চাই তখন একটু ঝামেলা হয়ে যায়। তো এই জন্য আমি একটা ক্লাসের কনস্ট্রাক্টরের ভেতরেই আসলে চেষ্টা করব এই ফ্রেমগুলো ক্রিয়েট করে ফেলতে। তাহলে এবার আসি, প্রথমে আমি একটা ফ্রেম ক্রিয়েট করতে চাচ্ছি। আর যে জাভা সুইং এ ফ্রেম ক্রিয়েট করার জন্য আমাদের যে ফ্রেম ইউজ করতে হবে, ফ্রেম ফ্রেম প্রথমে আমি ফ্রেমের একটা নাম দিয়ে দিলাম, এবং নিউ ফ্রেম। এবার আসি যে এখানে আমি কিছু টাইটেলও দিয়ে দিতে পারি ফ্রেমের। তো আমি আউটপুটের সময় তোমাদেরকে দেখাবো যে এই টাইটেলটা আসলে কোথায় শো করবে। তো এটা হচ্ছে মাই ফার্স্ট ফ্রেম, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। এবার
যদি আমি হচ্ছে গিয়ে মেইনে গিয়ে সেম ক্লাসে হচ্ছে গিয়ে মেইন মেথডটা লিখে ফেলি এবং এখান থেকে হচ্ছে ওই যে ক্রিয়েট ফ্রেম এই কনস্ট্রাক্টরটাকে আসলে কল করি। বাট এখন যদি আমি প্রোগ্রামটা রানও করি আমার কোনো ফ্রেম ক্রিয়েট হবে না, কারণ আমাকে ফ্রেমের অনেক কিছু ইনিশিয়ালাইজ করে দিতে হবে। যে আগে আমি হচ্ছে গিয়ে ফ্রেমের সাইজটা সেট করে দিয়ে আসি, যে ফ্রেম ডট সেট সাইজ, যে আমি হচ্ছে ধরে নিলাম তার উইডথ হচ্ছে 500 এবং হাইট হচ্ছে 400। এরপরে হচ্ছে গিয়ে আমি মনে করো যে ফ্রেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে ভিজিবিলিটি সেট করে দেয়া, যে ফ্রেমটা আদৌ ভিজিবল হবে কিনা। সো ফ্রেম ডট সেট ভিজিবল দিয়ে আমি যদি ট্রু দিয়ে দেই তার মানে আমার এই ফ্রেমটা আসলে ভিজিবল হবে, বা আমি যখন প্রোগ্রামটা রান করব তখন আমার ফ্রেমটা শো করবে। আর আমি যদি ফলস দিয়ে দিই তাহলে আসলে আমার ফ্রেমটা শো করবে না। তাহলে আমি কি করলাম বলতো, জাস্ট একটা ফ্রেমের অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, তারপরে হচ্ছে ফ্রেমের সাইজটা ডিফাইন করে দিলাম এবং ফ্রেমের ভিজিবিলিটি সেট করে দিলাম। তারপরে কি করলাম, মেইনে গিয়ে আমি কনস্ট্রাক্টরটাকে কল করে দিলাম, তাহলে যখন এই কনস্ট্রাক্টরটা কল হবে তখন কি এই লাইনগুলো এক্সিকিউট হয়ে আমার ফ্রেমটাকে শো করবে। তাহলে আমি যদি এখন একটু প্রোগ্রামটা রান করি, আচ্ছা এই যে দেখো আমার ফ্রেমটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যে আমি যেরকম ভাবে চাচ্ছিলাম। আর এই যে দেখো মাই ফার্স্ট ফ্রেম এই টাইটেলটা কোথায় অ্যাড হয়েছে, এই যে ফ্রেমের এখানে। সো আমি যদি এই ফ্রেমের একটা পার্টিকুলার টাইটেল দিতে চাই তাহলে আমরা যে ফ্রেম ক্রিয়েট করার সময় দিতে পারবো। আবার চাইলে ফ্রেম ডট সেট টাইটেল এভাবে করেও দেওয়া যাবে। আচ্ছা এবার দেখো আমি ফ্রেমটা ক্লোজ করে দিচ্ছি, কিন্তু আমার প্রোগ্রামটা কি টার্মিনেট করেছে? প্রোগ্রামটা কিন্তু টার্মিনেট করে না, এখনো কিন্তু আমার প্রোগ্রামটা রানিং। এই যে আমি এখন ম্যানুয়ালি প্রোগ্রামটাকে হচ্ছে টার্মিনেট করছি। কিন্তু আমি যদি এরকম ভাবে চাই যে আমার ফ্রেমটা ক্লোজ করার সাথে সাথে আমার প্রোগ্রামটা টার্মিনেট হবে, তাহলে সেটাও আমাকে সেট করে দিতে হবে, যে ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, সেট ডিফল্ট ক্লোজ অপারেশন। এবং এখানে হচ্ছে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, যে যখনই আমি আমার ফ্রেমটাকে ক্লোজ করে ফেলবো তখনই যেন আমার প্রোগ্রামটা এক্সিট করে। তাহলে এখন আমি যদি প্রোগ্রামটা রান দিই, আমি প্রোগ্রামটা রান দিই, তাহলে এই যে আমার ফ্রেমটা ক্রিয়েট হয়ে গেল। আমি এবার ফ্রেমটা ক্লোজ করে দিলাম এবং ক্লোজ করার সাথে সাথে কি দেখো আমার প্রোগ্রামটা কিন্তু টার্মিনেট করলো। এবার আমরা আসি যে ঠিক আছে একটা ফ্রেম তো ক্রিয়েট করে ফেললাম, সবাই এই লাইনগুলো লিখে ফেলো। আচ্ছা সবাই হচ্ছে গিয়ে প্রথম ৩টা লাইন লিখে ফেলো। এই যে এই প্রথম ৩টা লাইন লিখে ফেলো, যে আমি প্রথমে একটা যে ফ্রেম ক্রিয়েট করে নিলাম, তারপরে আমি ফ্রেমের সাইজটা সেট করে দিলাম, তারপরে হচ্ছে ডিফল্ট ক্লোজ অপারেশন সেট করে দিলাম। এই লাইনটা কেন দরকার, যে আমি যদি চাই আমার ফ্রেমটা ক্লোজ করার সাথে সাথেই আমার প্রোগ্রামটা এক্সিট করবে বা টার্মিনেট করবে, তাহলে আমাকে এই যে ডিফল্ট ক্লোজ অপারেশন দিয়ে এভাবে সেট করে দিতে হবে। আর আমি যদি এই যে সেট ভিজিবিলিটি এটা যদি ফলস করে দিই তাহলে দেখা যাবে যে আমার ফ্রেমটা আর শোই করছে না, আমি প্রোগ্রামটা রান করলেও কোনো ফ্রেম শো করবে না। সো আমি এটাকে ট্রু দিয়েই রাখলাম। এবার আসি যে ঠিক আছে আমি তো একটা ফ্রেম ক্রিয়েট করে ফেললাম, এবার তো আমার ফ্রেমে কিছু কম্পোনেন্ট অ্যাড করা দরকার। তাহলে মনে করো আমি ফ্রেমে একটা লেবেল অ্যাড করতে চাচ্ছি, যে লেবেলে লেখা থাকবে হচ্ছে ওয়েলকাম। তাহলে আমি প্রথমে কিভাবে একটা লেবেল ক্রিয়েট করতে পারি, যে লেবেল, যে লেবেল এর একটা অবজেক্ট ক্রিয়েট করব, নিউ যে লেবেল, এবং ওই লেবেলটাতে কি লেখা থাকবে, যে ওয়েলকাম টু দ্য হোম পেজ, এরকম টাইপের কিছু একটা আমি পিন করতে চাচ্ছি। আচ্ছা এখন কথা হচ্ছে লেবেল শুধুমাত্র ক্রিয়েট করে বসে থাকলেই হবে না, লেবেলটাকে আমাদের ফ্রেমে অবশ্যই অ্যাড করতে হবে। আমি যদি কোনো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি শুধুমাত্র ক্রিয়েট করে বসে থাকলেই হবে না, সবগুলো কম্পোনেন্টকে আমাকে ফ্রেমে অ্যাড করতে হবে, না হলে ওই কম্পোনেন্টগুলো ফ্রেমে শো করবে না। তাহলে ফ্রেম ডট অ্যাড, সেই ফ্রেমের ভেতরে আমি আমার লেবেলটা অ্যাড করে দিলাম। তাহলে এবার যদি আমি আবার প্রোগ্রামটা রান করি তাহলে দেখো এই যে একদম পুরা ফ্রেমটা জুড়ে আমার হচ্ছে গিয়ে এই লেবেলটা শো করছে। এই যে ওয়েলকাম টু হোম, আমি চাইলে হচ্ছে ফন্ট গুলো সেট করে দিতে পারি, বাট এটা হচ্ছে তোমরা আচ্ছা সেট করতে পারি, বাট থিওরি ক্লাসে হচ্ছে এই ফন্ট নিয়ে আমি কনসার্ন না, ফন্টের সাইজ বা কি টাইপের ফন্ট। ল্যাব ক্লাসে যদি তোমাদের দরকার হয় যে সুন্দর কিছু ভিজুয়ালাইজেশন আনতে চাও তাহলে তোমরা হচ্ছে গিয়ে ফন্ট সেট করে দিতে পারবা, তখন সেট ফন্ট এই মেথডটা কল করলেই হবে। আচ্ছা এখন আমি আরো একটা কম্পোনেন্ট অ্যাড করতে চাচ্ছি, আরো একটা লেবেল, যে লেবেল L2 ইকুয়াল টু নিউ যে লেবেল, এবং এটা হচ্ছে অ্যানাদার লেবেল।
কি যেটা বললাম যে আমি কোন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলে শুধুমাত্র ক্রিয়েট করে বসে থাকলেই হবে না, সেই কম্পোনেন্টটাকে অবশ্যই অবশ্যই আমাদের ফ্রেমে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি লেভেল 2 নতুন লেভেলটাকে হচ্ছে গিয়ে আমার ফ্রেমে অ্যাড করে দিলাম। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার আগের লেভেলটা হচ্ছে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। আসলে ভ্যানিশ হয়নি, যেটা হয়েছে যে আগের লেভেলের ওপরে এটা ওভারল্যাপ করেছে। তার মানে এভাবে করে যদি আমি ফ্রেমে একটার পর একটা কম্পোনেন্ট অ্যাড করি, তাহলে নতুন কম্পোনেন্ট হচ্ছে আগের কম্পোনেন্টটাকে হচ্ছে কি ওভারল্যাপ করে ফেলবে। বাট আমি তো এরকম চাই না, আমি তো চাই যেন আমার সবগুলো কম্পোনেন্টই শো করে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আসলে ডিফাইন করে দিতে হবে যে আমি আমার কম্পোনেন্টগুলোকে ফ্রেমে কিভাবে অর্গানাইজ করতে চাই বা অ্যারেঞ্জ করতে চাই। যেটা বললাম যে আমি যদি চাই যে আমি আমার ফ্রেমে কম্পোনেন্ট গুলোকে একটা পার্টিকুলার ওয়েতে অ্যারেঞ্জ করতে চাই, তাহলে আমাকে আসলে ডিফাইন করে দিতে হবে যে কিভাবে আমি আসলে ফ্রেমটাকে অর্গানাইজ করতে চাচ্ছি। আর এটাকে বলা হয় হচ্ছে লেআউট। যে লেআউট দিয়ে আমরা কি করব, যে কিভাবে আমার ফ্রেমে কম্পোনেন্ট গুলো অর্গানাইজড অবস্থায় থাকবে। তাহলে আমরা কিছু পার্টিকুলার লেআউট দেখে আসি। আচ্ছা, এই যে লেআউটে অনেক টাইপের লেআউট আছে, ফ্লো লেআউট, গ্রিড লেআউট, বর্ডার লেআউট। তো আমরা হচ্ছে গিয়ে কিছু পার্টিকুলার এক্সাম্পল দেখি। যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লো লেআউট। ফ্লো লেআউট যেটা করে যে একটা একটা করে কম্পোনেন্ট হচ্ছে ফ্রেমে অ্যাড করে, এবং সেই কম্পোনেন্ট গুলোকে হচ্ছে প্রথমে প্রথম রোতে ইনসার্ট করে। তারপরে প্রথম রো যদি ফিল আপ হয়ে যায়, তারপরে অন্য কম্পোনেন্ট গুলোতে হচ্ছে সেকেন্ড রোতে ইনসার্ট করে, এবং সবগুলো কম্পোনেন্টকে হচ্ছে সেন্টারে অ্যালাইন করে দেয়। ফ্লো লেআউট কি করে, যে তুমি একটা একটা করে কম্পোনেন্ট যদি অ্যাড করো, তাহলে সেই কম্পোনেন্ট গুলোকে হচ্ছে রো ওয়াইজ ইনসার্ট করতে থাকে। যে প্রথমে প্রথম রোতে সবগুলো কম্পোনেন্ট ইনসার্ট করবে, প্রথম রো যদি কমপ্লিট হয়ে যায় এরপরে পরের এলিমেন্ট গুলো হচ্ছে সেকেন্ড রোতে ইনসার্ট করবে, এবং সবগুলো কম্পোনেন্টকে হচ্ছে এই যে সেন্টার অ্যালাইন্ড অবস্থায় রাখবে। যে এরকম টাইপের কিছু একটা ভিজুয়ালাইজেশন আমরা পাবো। বাট এটার অসুবিধা হচ্ছে যে তুমি স্পেসিফিক ভাবে একটা পার্টিকুলার কম্পোনেন্টকে কোনো একটা পার্টিকুলার জায়গায় ফিক্স করতে পারবা না। যে তুমি যদি চাও না ওয়ান শুধুমাত্র প্রথম রোতেই থাকবে, বাকিগুলো প্রথম রোতে থাকতে পারবে না, সেটা তুমি এই ফ্লো লেআউট দিয়ে করতে পারবা না। ফ্লো লেআউট একদম ফিক্সড, যে তুমি যতগুলো কম্পোনেন্টই অ্যাড করতে চাও সবগুলো হচ্ছে রো ওয়াইজ ইনসার্ট করতে থাকবে এবং সেন্টার অ্যালাইন্ড অবস্থায় সেগুলোকে অ্যারেঞ্জ করবে। তাহলে আমরা আসি যে কিভাবে আমরা লেআউট গুলো সেট করতে পারি। আচ্ছা, তাহলে আমরা তো শুধুমাত্র হচ্ছে গিয়ে কিছু লেবেল দেখলাম। আমরা বাটন অ্যাড করতে পারি, টেক্সট ফিল্ড অ্যাড করতে পারি, আমরা সেগুলোও করি। যে প্রথমে আমি এরপরে একটা হচ্ছে বাটন অ্যাড করে ফেলি, যে বাটন, বাটন বি ইকুয়াল টু নিউ বাটন, এবং বাটনে কি টেক্সটটা লেখা থাকবে সেটা হচ্ছে গিয়া আমি এখানে লিখে দিতে পারি। যে আমি ধরে নিলাম যে আমার বাটনে লেখা থাকবে সাবমিট। তারপরে আমি একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করতে পারি, যে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডটা থেকে মনে করো আমি ইউজার থেকে কোনো একটা ইনপুট নিতে চাচ্ছি, নিউ টেক্সট ফিল্ড। এবং এখানে তোমাকে আসলে টেক্সট ফিল্ডের সাইজটা তোমাকে ডিফাইন করে দিতে হবে। যে টেক্সট ফিল্ডের কথা কি বলেছিলাম, যে একটাই রো থাকে, বাট ওই পার্টিকুলার রোতে কতগুলো কলাম থাকবে সেটা তোমাকে ডিফাইন করে দিতে হবে। তো আমি ধরে নিলাম যে আমার টেক্সট ফিল্ডে আসলে 20 কলাম থাকবে। এখন এই যে আগে কিছু লেবেল অ্যাড করেছিলাম, এই লেবেলগুলো থাকুক, ফ্রেমে পরে অ্যাড করি। যে আমি কম্পোনেন্ট গুলো আগে ক্রিয়েট করে নিলাম। এবার একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে তুমি কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করলে এরপরে যখন তুমি ফ্রেমে অ্যাড করবে, তখন তুমি যেই অর্ডারে কম্পোনেন্ট গুলোকে অ্যাড করবে সেই অর্ডারেই হচ্ছে গিয়ে ফ্রেমে শো করবে। তাহলে অ্যাড করার আগে যেটা বলছিলাম, যে আমরা কিভাবে একটা ফ্রেমে লেআউট সেট করতে পারি, সেট লেআউট। তাহলে ফ্রেম ডট সেট লেআউট, যে আমি যেহেতু এখানে ফ্লো লেআউট ইউজ করব, তাহলে আমাকে ফ্লো লেআউটের একটা অবজেক্ট ক্রিয়েট করে দিতে হবে। তাহলে যেটা হবে যে এই ফ্রেমে এখন এই যে ফ্লো লেআউট অনুযায়ী সবগুলো কম্পোনেন্টকে রিঅ্যারেঞ্জ করবে। তাহলে এবার আমরা আসি, যে প্রথমে ফ্রেমে আমি যে কাজটা করতে চাচ্ছি, যে প্রথমে লেবেল শুধুমাত্র এল, এই লেবেলটাকে প্রথমে অ্যাড করছি। ফ্রেম ডট অ্যাড, প্রথমে প্রথম লেবেলটাকে অ্যাড করছি। এরপরে হচ্ছে আমি বাটন অ্যাড করব, বাটনটাকে অ্যাড করলাম। বাটন অ্যাড করার পরে হচ্ছে ফ্রেম ডট অ্যাড টেক্সট ফিল্ডটাকে অ্যাড করলাম। এরপরে হচ্ছে আমি ফ্রেম ডট অ্যাড, বাকি আছে হচ্ছে লেভেল 2,
সেই লেবেলটাকে আমি অ্যাড করে দিলাম। এখন আমি যেটা দেখবো, আমি যেই অর্ডারে অ্যাড করেছি আমার ফ্রেমে ঠিক সেই অর্ডারেই কম্পোনেন্ট গুলোকে ইনসার্ট করা হয়েছে। আমি যদি এবার প্রোগ্রামটাকে রান দিই, এই যে দেখো, প্রথমে আমি কি করেছিলাম বলতো, এই লেবেলটাকে হচ্ছে গিয়ে ইনসার্ট করেছিলাম। এই লেবেলটা কি প্রিন্ট করছিল যে ওয়েলকাম টু হোম পেজ, তাই প্রথমে হচ্ছে ওয়েলকাম টু হোম পেজ, তারপরে আমার সাবমিট বাটনটা, এরপরে হচ্ছে আমার টেক্সট ফিল্ড, আর এরপরে হচ্ছে অ্যানাদার লেভেল। এখন এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে বলতো, যে কোনো সুন্দর ওয়েতে কিন্তু আমরা অর্গানাইজ করতে পারছি না। সো ফ্লো লেআউটের প্রবলেম এটাই যে তুমি কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টকে যদি চাও যে ওই পজিশনেই ফিক্স করে রাখতে, সেটা তুমি ফ্লো লেআউট দিয়ে পারবে না। আর এখানে কি হয়েছে বলতো, যে প্রথমে হচ্ছে গিয়ে প্রথম রোতে ইনসার্ট করতে থাকছে, যখন হচ্ছে প্রথম রোতে আর কোনো স্পেস নেই, এরপরে হচ্ছে সেকেন্ড রোতে ইনসার্ট করছে, আর সবগুলো কম্পোনেন্ট কিন্তু সেন্টার অ্যালাইন্ড অবস্থাতে আছে। সো ফ্লো লেআউট দিয়ে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এভাবে ফ্রেমগুলোকে ডিজাইন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে কখন ফ্লো লেআউট ইউজ করবো। যে যদি তোমার মনে হয় যে কম্পোনেন্ট গুলো পজিশন নিয়ে তুমি খুব একটা কনসার্ন না, যে যে কোনো ওয়েতে থাকলেই হলো, তখন তুমি ফ্লো লেআউট ইউজ করতেই পারো। আবার হচ্ছে গিয়ে এইগুলো সাইজ তুমি সেট করে তারপরে হচ্ছে গিয়ে অর্গানাইজ করতে পারো। তো এই হচ্ছে ফ্লো লেআউট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে এক্সামে আসলে ফ্লো লেআউট নিয়েই তোমাদেরকে বেশি কাজ করতে বলবে। কারণ হচ্ছে অন্য লেআউট গুলোতে আরো অনেক কিছু সেট করতে হয়, কিন্তু ফ্লো লেআউটে আসলে অনেক কিছু সেট করতে হয় না, শুধুমাত্র তুমি ফ্রেমে লেআউটটা সেট করে দিবা, এরপরে কম্পোনেন্ট গুলোকে অ্যাড করবা। এক্সামে, থিওরি এক্সামে এতটুকুই তোমার জন্য ইনাফ। তাহলে আর প্রশ্নে যদি বলাও না থাকে যে কোন লেআউট ইউজ করতে হবে, তুমি চাইলে ফ্লো লেআউটও ইউজ করতে পারো, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট এবং কনভিনিয়েন্ট। কারণ শুধুমাত্র লেআউট সেট করে দিলেই হয়, কোন এলিমেন্টকে তুমি কোন পজিশনে সেট করতে চাচ্ছ সেটা যেহেতু ডিফাইন করে দিতে হচ্ছে না, সো কোডিংটা হচ্ছে রিলেটিভলি ইজিয়ার হয়। তাহলে ফ্লো লেআউট কিভাবে কাজ করে এটা কি বোঝা গেছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদেরকে এই যে যতটুকু লিখেছি এতটুকু হচ্ছে লিখে ফেলো। আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। এই যে আমি যতটুকু লিখেছি এতটুকু খাতায় লিখে ফেলো। যে আমরা একদম বেসিক ফ্রেম ক্রিয়েশন দেখলাম, যে কিভাবে আমরা ফ্রেম ক্রিয়েট করতে পারি, তারপর কিভাবে আমরা ফ্রেমে লেআউট সেট করতে পারি। লেআউট কেন ইম্পর্টেন্ট, কারণ আমি যদি ফ্রেমে কম্পোনেন্ট গুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে লেআউট সেট করে দিতে হবে। লেআউট যদি সেট করে না দিই, ওই যে প্রথমবার যেটা হয়েছিল যে একটা কম্পোনেন্ট অন্য একটা কম্পোনেন্টকে ওভারল্যাপ করে ফেলছে, সো আমরা ওগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাকে ফ্রেমের এই লেআউটটা সেট করে দিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যখন তুমি কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করে ফ্রেমে অ্যাড করবে, তুমি যে অর্ডারে অ্যাড করবে সেই অর্ডারে কিন্তু ফ্রেমে শো করবে। হ্যাঁ বাবা। এটার একটা ঝামেলা আছে যে ও কিছু লাস্টে লেখাই হচ্ছে সবচেয়ে সেফ। কারণ হচ্ছে কিছু কম্পোনেন্ট অ্যাড করার আগে পরে লিখলে কখনো কখনো এটা কাজ করে না। তো তুমি যদি সবার লাস্টে লিখো তাহলে দেখা যাবে এটা কখনোই এরর দিবে না বা সব সময় কাজ করবে। তো এবার হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে বর্ডার লেআউট। বর্ডার লেআউট কি করে, পুরো ফ্রেমটাকে হচ্ছে কতগুলো পার্টিকুলার পোর্শনে ডিভাইড করে ফেলে, যে এখানে নর্থ পোর্শন, সাউথ পোর্শন, ওয়েস্ট, সেন্টার এবং ইস্ট। এখন কথা হচ্ছে যে তুমি চাইলেই হচ্ছে গিয়ে সবগুলো পোর্শনই ইউজ করতে পারো, তাহলে হচ্ছে গিয়ে ফ্রেমে লেআউটটা অলওয়েজ এরকমই দেখতে হবে। যে তুমি যদি ওয়েস্টে কোনো কিছু একটা অ্যাড করতে চাও তাহলে সে ওয়েস্টের এই পুরো জায়গাটা দখল করে থাকবে। তুমি যদি সাউথে কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করতে চাও, সাউথের এই পুরো জায়গাটা হচ্ছে গিয়ে সে অকুপাই করে থাকবে। আর চাইলে সবগুলোই যে অ্যাড করতে হবে তা না, তুমি চাইলে হচ্ছে গিয়ে শুধুমাত্র সেন্টারে একটা কম্পোনেন্ট অ্যাড করলে আর সাউথে একটা কম্পোনেন্ট অ্যাড করলে, তাহলে দেখা যাবে যেহেতু ওয়েস্ট এবং ইস্ট নাই, সো সেন্টার হচ্ছে পুরাটা অকুপাই করে আছে, আর সাউথ হচ্ছে নিচে এই জায়গাটা অকুপাই করে আছে। সো এই বর্ডার লেআউট হচ্ছে তুমি যদি চাও যে তুমি তোমার ফ্রেমকে এরকম কতগুলো পার্টিশনে ভাগ করে
তারপরে হচ্ছে ওই পার্টিকুলার নর্থ, সাউথ, সেন্টার, ইস্ট বা সাউথ এই জোনগুলোতে কম্পোনেন্ট অ্যাড করতে, তাহলে তুমি সেটা পারবে। বাট তখন যেটা করতে হবে যে এটা হচ্ছে বর্ডার লেআউট, বাট বর্ডার লেআউটে এক্সট্রা একটু কাজ আছে যে তুমি যখন ফ্রেমে একটা কম্পোনেন্ট অ্যাড করবে, যেমন মনে করো একটা বাটন অ্যাড করছো, সাথে তোমাকে বর্ডার লেআউটে এটাও ডিফাইন করে দিতে হবে তুমি আসলে পার্টিকুলার কোন জোনে বা কোন রিজিয়নে এই বাটনটাকে তুমি অ্যাড করতে চাচ্ছ। যেমন এখানে এক্সাম্পলটা দেখো, যে প্রথমে একটা ফ্রেম ক্রিয়েট করলো, তারপরে হচ্ছে এই যে ফ্রেমের সাইজ হচ্ছে গিয়ে পরে সেট করলো, এটা তুমি যেখানেই সেট করো, অ্যাটলিস্ট প্রোগ্রামটা রান করার আগে সেট করতে হবে। তারপরে এখানে অনেকগুলো বাটন ক্রিয়েট করলো, যে 5টা বাটন। এই যে এই বাটনের এখানে যে নট লেখাটা আসছে, কারণ হচ্ছে এই বাটনের টেক্সট হিসেবে আমি নর্থ লিখে দিয়েছি। তারপরে এখানে যে ওয়েস্ট লেখাটা আসছে, এই যে বাটনের টেক্সট হিসেবে আমি ওয়েস্ট লিখে দিয়েছি। তারপরে আমি কি করেছি, ওই পার্টিকুলার রিজিয়ন গুলোতে আমি এখন ফ্রেমে কি করব, এই কম্পোনেন্ট গুলোকে অ্যাড করব। আগে যেটা দেখেছিলাম, যদি একটু রিভিউ করি, যে কম্পোনেন্ট গুলোকে অ্যাড করাই আমাদের জন্য ইনাফ ছিল, কিন্তু আমি যদি বর্ডার লেআউট ইউজ করি, আমাকে শুধুমাত্র কম্পোনেন্ট অ্যাড করলেই হবে না, আমাকে সাথে ডিফাইন করেও দিতে হবে যে আমি কোন পার্টিকুলার রিজিয়নে সেই কম্পোনেন্টটাকে অ্যাড করতে চাচ্ছি। এখানে শুধু যে একটা বাটনই হবে তা না, তুমি চাইলে লেবেল অ্যাড করতে পারবা, তুমি চাইলে টেক্সট ফিল্ড অ্যাড করতে পারবে, তুমি হচ্ছে গিয়ে যে কোনো কিছুই এখানে অ্যাড করতে পারবে, যে কোনো কম্পোনেন্ট। তাহলে বর্ডার লেআউটটা হচ্ছে গিয়ে এভাবে দেখে নিও, এটা আর আলাদাভাবে লিখলাম না, কারণ যেহেতু কোডটা অলরেডি স্লাইডে আছে। এবার আসি গ্রিড লেআউটে। গ্রিড লেআউট যেটা করে যে পুরা ফ্রেমটাকে একটা গ্রিডে ভাগ করে ফেলে, যে এই যে পুরা ফ্রেমটাকে একটা গ্রিডে ভাগ করে ফেলে, আর তুমি হচ্ছে একটা করে কম্পোনেন্ট অ্যাড করবে, সে হচ্ছে কি ওই গ্রিডে হচ্ছে সিকোয়েন্সিয়ালি ইনসার্ট করতে থাকবে। এটা আমি একটু তোমাদেরকে দেখাই গ্রিড লেআউট। গ্রিড লেআউটে আমরা আসি। তো আমি আরেকটা হচ্ছে গিয়ে ফাইল ক্রিয়েট করছি, গ্রিড লেআউট। আচ্ছা, এখন এই যে আমরা যেটা করেছিলাম যে জে ফ্রেম, জে ফ্রেমের যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তার মানে কি জে ফ্রেম একটা ক্লাস আছে, যে ফ্রেম একটা ক্লাস আছে। সো এই ফ্রেমের অবজেক্টের রেসপেক্টে আমরা হচ্ছে গিয়ে ওই ফ্রেমের সব কিছু সেট করে দিচ্ছিলাম। আমি চাইলে যেটা করতে পারি, আমি ফ্রেমকে এক্সটেন্ড করতে পারি, তাহলে আর আলাদাভাবে আমাকে ফ্রেমের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। যদি আমি ফ্রেমকে এক্সটেন্ড করি, যে ফ্রেমকে যদি আমি এক্সটেন্ড করি, তার মানে কি এটা আসলে চাইল্ড ক্লাস। তাহলে চাইল্ড ক্লাস কি, যে ফ্রেম এই প্যারেন্ট ক্লাসের সব কিছুকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে, তখন আমাকে ফ্রেম ডট সেট সাইজ, ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, ফ্রেম ডট অ্যাড, এগুলো কোনো কিছুই করা লাগবে না। সো এটাও একটা অপশন, যে আমি চাইলে ওই ক্লাসটাকে, যেই ক্লাসে আসলে আমি এই GUI রিলেটেড কোডগুলো ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেই বেস ক্লাসটাকে আমি কি করলাম, যে ফ্রেমকে সে এক্সটেন্ড করবে। তাহলে কি গ্রিড লেআউট, এই ক্লাসটা গ্রিড লেআউট এইটার জন্য একটা ঝামেলা হয়ে যাবে, কারণ হচ্ছে আমার বেস গ্রিড লেআউটের নেমও হচ্ছে সেম। একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে কি করলাম, আমার ক্লাস কি করলো, যে ফ্রেমকে এক্সটেন্ড করলো। এতে কি সুবিধা হবে, আমাকে আর আলাদাভাবে যে ফ্রেমের অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, যেহেতু ও হচ্ছে এখন যে ফ্রেমের একটা চাইল্ড ক্লাস। সো চাইল্ড ক্লাস কি প্যারেন্ট ক্লাসের সব কিছুকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। তাহলে আমি এখন কি করবো, যে আমি এখন একটা কনস্ট্রাক্টর লিখে ফেললাম। এবার আমি কি করতে পারি, যে সেট সাইজ, সেট সাইজ, যে আমাকে কিন্তু এখন ফ্রেমের অবজেক্টটা ক্রিয়েট করা লাগলো না, কারণ ও এখন ফ্রেম ক্লাসেরই একটা চাইল্ড। তাহলে ফ্রেম ক্লাসের, যে ফ্রেম ক্লাসের যা কিছু আছে সবকিছুকে ও এখন ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। তারপরে হচ্ছে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা সেট করে দিতে পারি। আচ্ছা, এই যে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, এই লাইনটা এক্সামে না লিখলেও হবে, কারণ এটা হচ্ছে গিয়ে থিওরির জন্য খুব একটা ইম্পর্টেন্ট লাইন না। তারপরে আর কি কি করেছিলাম, ডিফল্ট সেট করা। আচ্ছা, এরপরে হচ্ছে লেআউট। এখন আমি যে লেআউটটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রিড লেআউট। বাট গ্রিড লেআউটে তোমাকে আসলে বলে দিতে হবে এই গ্রিডে কতগুলো রো এবং কতগুলো কলাম থাকবে। তাহলে সেট লেআউট নিউ গ্রিড লেআউট, এই যে নিউ গ্রিড লেআউটে তোমাকে স্পেসিফাই করে দিতে হবে যে ওই গ্রিডে, তোমার গ্রিডে কতগুলো রো এবং কতগুলো কলাম থাকবে। আমি ধরে নিলাম আমার গ্রিডে হচ্ছে 2টা রো এবং 3টা কলাম থাকবে, তার মানে 6টা কম্পোনেন্টের জন্য আমি স্পেস ক্রিয়েট করলাম। তাহলে আমি এখানে 6টা কম্পোনেন্ট অ্যাড করতে পারি বা এর থেকে বেশি কমা অ্যাড করতে পারি, সেই অনুযায়ী হচ্ছে গ্রিডটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে নেবে। তাহলে আমরা আসি, এখানে যে কাজটা করতে চাচ্ছি, আমি 6টা বাটন অ্যাড করতে চাচ্ছি। এখন 6টা বাটন যদি আমি অ্যাড করতে চাই, তার মানে কি আমাকে 6টা বাটন ক্রিয়েট করতে হবে,
6টা বাটন ক্রিয়েট করে সেই বাটনগুলোকে আবার আমাকে ফ্রেমে অ্যাড করতে হবে। তার মানে 6টার জন্য মিনিমাম 12টা লাইন তো আমাকে লিখতেই হচ্ছে। বাট আমি এখানে যে কাজটা করতে চাচ্ছি, যে আমি একটা লুপের থ্রুতেই সেই কাজটা করতে চাচ্ছি, যে ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন 6, i প্লাস প্লাস, এবং বাটনের নামগুলো এরকম হবে b1 b2 b3। সো আমি একটা ইন্টিজার ভেরিয়েবল দিয়ে ট্র্যাক রাখবো যে এখন আমি কততম বাটনটা ক্রিয়েট করছি। তাহলে আমি লুপের ভেতরে একটা যে বাটন ক্রিয়েট করব ইকুয়াল টু নিউ যে বাটন, এবং টেক্সটটা হবে এরকম b1, প্রথমটার জন্য b1, তাহলে কি কনক্যাটিনেট করে দিব ওই সি এর সাথে। এবং যেহেতু আমি এখন প্রথমটার জন্য b1 পাবো, পরেরটার জন্য সি কে ইনক্রিমেন্ট করে দিতে হবে। তাহলে আমি লুপের ভেতরে বাটন ক্রিয়েট করব এবং সাথে সাথে কি করব বলতো, ফ্রেমে অ্যাড করে দিব। আর যেহেতু এখানে আমাকে আলাদাভাবে ফ্রেম ক্রিয়েট করা লাগছে না, ডিরেক্ট অ্যাড, তাহলে অ্যাড বাটন, বাটনটাকে অ্যাড করে দিলাম। তাহলে বাটনটাকে অ্যাড করে দিলাম। এবার আমার লাস্ট কাজ হচ্ছে যে ফ্রেমের ভিজিবিলিটি সেট করে দেয়, সেট ভিজিবিলিটি ট্রু। এবার কি করব, যে মেইন মেথডের ভেতরে আমি হচ্ছে এই কনস্ট্রাক্টরটাকে কল করে দিব। তাহলে কনস্ট্রাক্টরটা কল হওয়ার সাথে সাথে আমার এখানে যা কিছু আমি করেছি সবকিছু ফ্রেমে শো করবে। আচ্ছা, এই যে দেখো যে আমি কি কি করেছে, আমার পুরা ফ্রেমটাকে একটা গ্রিডে ভাগ করে ফেলেছে। এবং এই গ্রিডে কয়টা রো আর কয়টা কলাম আছে, এই যে 2টা রো। সো 1 2, 2টা রো, আর প্রত্যেকটা রোতে 3টা করে কলাম। আর আমি কি করলাম বলতো, এই কলাম, রো এবং কলাম, বা সহজ কথায় গ্রিডে যে কম্পোনেন্ট গুলো আমি অ্যাড করতে চাচ্ছি, যে আমি 6টা বাটন অ্যাড করতে চাচ্ছি, সেগুলো কি কি আমি চাইলে একটা ফর লুপের থ্রুতেও আসলে করতে পারবো। আচ্ছা, তাহলে এভাবে করে গ্রিড লেআউট কাজ করবে। এবার আমরা আসি যে আরো অনেক টাইপেরই আছে। এরপরে হচ্ছে নো লেআউট, মানে কোনো লেআউটই নাই। যদিও এটার নাম শুনে মনে হচ্ছে যে কোনো লেআউটই নাই, বাট এই লেআউটের কাজ হচ্ছে যে তুমি তোমার কম্পোনেন্টটাকে ফ্রেমের স্পেসিফিক কোথায় পজিশনিং করতে চাও সেটা তুমি ডিফাইন করে দিতে পারবে। যে তুমি তোমার একটা পার্টিকুলার কম্পোনেন্টকে ফ্রেমের কোথায় পজিশনিং করতে চাও সেটা তুমি ডিফাইন করে দিতে পারবে, বা লোকেশনটা স্পেসিফাই করে দিতে পারবে। যেমন এই যে ওয়ান বাটন এখানেই থাকবে, এবং টেক্সট 2 এই বাটনটা এখানেই থাকবে, 3 বাটনটাও এক্স্যাক্টলি এই জায়গায় থাকবে। এবং এটা আসলে তুমি করে দিতে পারবা। এবং এই লেআউটের জন্য যে তুমি যদি আসলে ফিক্স করে দিতে চাও বা স্পেসিফাই করে দিতে চাও একটা পার্টিকুলার কম্পোনেন্ট ফ্রেমের কোথায় থাকবে, তাহলে তুমি এই যে নো লেআউট ইউজ করে সেটা করতে পারবা। এখন কাহিনী হচ্ছে, নো লেআউট থাকলে তুমি যখন সেট লেআউট করবে, অবশ্যই এটাকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করতে হবে। এই যে ফ্রেম ডট সেট লেআউট নাল, যে আগে যখন গ্রিড লেআউট ছিল, নিউ গ্রিড লেআউট, এবং কতগুলো রো এবং কলাম হবে সেটা তোমাকে স্পেসিফাই করে দিতে হতো। আবার এই নো লেআউটের জন্য তোমাকে কিন্তু অবশ্যই নাল স্পেসিফাই করে দিতে হবে। এটা যদি না করে দাও তাহলে বাকিগুলো কিন্তু কাজ করবে না। মানে মনে করতে পারো যে এখানে যেহেতু নো লেআউট, তাহলে সেট লেআউট তো কোনো করার দরকারই নাই। কিন্তু সেট লেআউট না দিলে যেটা হবে, একদম আমাদের প্রথম কেসে যখন আমরা কোনো লেআউট ইউজ করি নাই, যে একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টকে ওভারল্যাপ করে দিচ্ছে, এরকম সিনারিও হয়ে যেতে পারে। তাহলে আমাদের যদি নো লেআউট ইউজ করতে হয়, নো লেআউট কখন আমরা ইউজ করব, আমি যদি চাই আমার একটা কম্পোনেন্টকে ফ্রেমের একটা পার্টিকুলার জায়গাতেই আমি পজিশনিং করতে চাই, তাহলে আমি হচ্ছে এই নো লেআউট ইউজ করতে পারবো। নো লেআউট ইউজ করার প্রথম কন্ডিশনই হচ্ছে তোমাকে সেট লেআউটে আগে নাল ফিক্স করে দিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে এই যে বাটন, তুমি এখানে 3টা বাটন ক্রিয়েট করলে, যে বাটন 1, বাটন 2 এবং বাটন 3। এবার তুমি বাটনের বাউন্ডটা সেট করে দিবে। এই বাউন্ডটা কিভাবে আসবে, প্রথমটা হচ্ছে তোমার লেফট সাইড থেকে কতটুকু ডিস্টেন্সে থাকবে। সেকেন্ডটা হচ্ছে আপ এই যে আপার লেভেল থেকে কতটুকু ডিস্টেন্সে থাকবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে তার উইথ কত হবে আর এটা হাইট কত হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে আশা করি অফলাইন ক্লাসে আর একটু ডিটেলসে দেখাবো, কারণ বোর্ডে হচ্ছে গিয়ে লিখে দেখালে আরো জিনিসটা ইজিয়ার হবে। সো নো লেআউটটা আপাতত এখানেই রেখে দিচ্ছি। আশা করি হচ্ছে গিয়ে নেক্সট অফলাইন ক্লাসে প্রথমে এটা দেখিয়ে দিব। আচ্ছা, তো এখন এই যে এখানে একটা সামারি দেয়া আছে যে ফ্লো লেআউট কি করে, যে লেফট টু রাইট এবং টপ টু বটম এলিমেন্ট গুলোকে সেন্টার অ্যালাইন্ড অবস্থায় অর্গানাইজ করে। গ্রিড লেআউট কি করে, পুরো ফ্রেমটাকে হচ্ছে এরকম গ্রিডে ভাগ করে ফেলে। বর্ডার লেআউট হচ্ছে এই 5টা রিজিয়নে ভাগ করে। তুমি চাইলে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার রিজিয়ন নিয়ে কাজ করতে পারো, যে সবগুলোই যে ইউজ করতে হবে এমন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, বর্ডার লেআউট নিয়ে কাজ করলে এই যে আরেকবার একটু তোমাদেরকে খেয়াল করিয়ে দিই, যে এই যে ফ্রেমে শুধুমাত্র ওই কম্পোনেন্ট অ্যাড করলেই হবে না, তোমাকে বলে দিতে হবে বর্ডার লেআউটের কোন রিজিয়নে তুমি এই কম্পোনেন্টটা অ্যাড করতে চাচ্ছ।
তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যদি তুমি বর্ডার লেআউট নিয়ে কাজ করো। আচ্ছা, তো আমরা তো অনেক কিছু অ্যাড করলাম, বাট আমরা কিন্তু এখনো কোনো ইভেন্ট অ্যাড করি নাই বা ইভেন্ট হ্যান্ডেল করি নাই যে একটা বাটনে ক্লিক করলে কিছু একটা হবে। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং। তো ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য আমাদের হচ্ছে গিয়ে অনেক কিছু হতে পারে যে তুমি একটা বাটনে ক্লিক করলে, অথবা হচ্ছে মাউস দ্বারা হচ্ছে গিয়ে মাউসকে মুভ করলে, তারপর একটা টেক্সট ফিল্ডে হচ্ছে গিয়ে কোনো একটা ডেটা লিখছো, সেই ডেটা আপডেট হওয়ার সাথে সাথে হয়তো তুমি কোনো একটা অ্যাকশন পারফর্ম করতে চাও। এই সব কিছুই আমরা এই ইভেন্ট হ্যান্ডলিং এর থ্রুতে দেখতে পারবো। বাট এখানে একটা ব্যাপার আছে যে এখানে আমাদের একটা লিসেনার ক্লাস লাগবে। লিসেনার ক্লাস যে কাজটা করে যে আমি যদি একটা বাটনে ওই লিসেনার ক্লাসে অ্যাড করে দেই, তাহলে যখন ওই বাটনটা ক্লিক হবে তখনই সেটা অ্যাক্টিভ হবে, এবং আমি যেভাবে ডিফাইন করে দিব যে এই বাটনে যদি ক্লিক করা হয় তাহলে আসলে আমি কি করতে চাই, তখন ওই অ্যাক্টিভিটিটা পারফর্ম হয়ে যাবে। তাহলে আমরা আসি, এখন আমি যে কাজটা করতে চাচ্ছি যে একটা বাটনে ক্লিক করলে কিছু অ্যাকশন পারফর্ম হবে। তাহলে আমি একটা নতুন ক্লাস ক্রিয়েট করি, বাটন অ্যাকশন। আচ্ছা, বাটন অ্যাকশন ক্লাস ক্রিয়েট করলাম, আবার একটা কনস্ট্রাক্টর। আচ্ছা, আগে আমি তোমাদেরকে হচ্ছে প্রবলেমটা ডিফাইন করি। যে মনে করো আমার কাছে একটা বাটন থাকবে, আমি যদি সেই বাটন, আচ্ছা আগে হচ্ছে গিয়ে লেআউটটাকে ক্রিয়েট করে নিই যে একটা বাটন থাকবে, সেই বাটনে লেখা থাকবে হচ্ছে ক্লিক। তাহলে তোমরা আমাকে বলো তো যে প্রথমে কি আগে ফ্রেমটা ক্রিয়েট করতে হবে? যেহেতু এখানে আমি যে ফ্রেমকে এক্সটেন্ড করি নাই, তাহলে আমাকে ফ্রেমকে ক্রিয়েট করতে হবে। তাহলে যে ফ্রেম, তাহলে আগে আমি ফ্রেমটা ক্রিয়েট করে নিলাম। আমি চাইলে ফ্রেমে একটা টাইটেলও সেট করে দিতে পারি, বাটন অ্যাকশন। তারপরে হচ্ছে আমার কাজ, এরপরের কাজ হচ্ছে যে আমি ফ্রেমের সাইজটা সেট করে দিতে পারি। এগুলো যে এই পার্টিকুলার অর্ডারেই করতে হবে এমন না, তুমি যে কোনো অর্ডারেই করতে পারবে। তারপরে হচ্ছে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন সেট করে দিলাম। যেটা বললাম যে এই পার্টিকুলার লাইনটা এক্সামে যদি তুমি নাও লিখো তাহলেও কোনো প্রবলেম নাই। এবার আসি যে কি করতে চাচ্ছি, একটা বাটন থাকবে, বাট আমি হচ্ছে গিয়ে আগে লেআউটটা সেট করে নিই। আর যেটা বললাম যে তোমাদের যদি এক্সামে কোনো স্পেসিফাই করে দেয়া না থাকে যে কোন লেআউট ইউজ করতে হবে, তুমি বাই ডিফল্ট ফ্লো লেআউট ইউজ করলেই হয়ে যাবে। তাহলে সেট লেআউট, তাহলে নিউ ফ্লো লেআউট। এবার আমরা আসি একটা বাটন ক্রিয়েট করব। তাহলে যে বাটন বি ইকুয়াল টু নিউ যে বাটন, এবং এই বাটনে লেখা থাকবে হচ্ছে ক্লিক মি। বাটনে লেখা থাকবে ক্লিক মি। তারপরে যেটা বললাম যে শুধুমাত্র বাটন ক্রিয়েট করে বসে থাকলেই হবে না, বাটনটাকে কি আমার ফ্রেমে অ্যাড করতে হবে। তাহলে বাটনটাকে আমি ফ্রেমে অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে কি করব, ফ্রেমের ভিজিবিলিটি সেট করে দিব, সেট ভিজিবল, এটা ট্রু করে দিলাম। তাহলে নর্মালি যে একটা নর্মাল ফ্রেম ক্রিয়েট করলাম, তাতে জাস্ট শুধুমাত্র একটা বাটন থাকবে, সেই বাটনে লেখা থাকবে হচ্ছে ক্লিক মি। এবার আমি কি করব, মেইনের ভেতরে হচ্ছে গিয়ে এই কনস্ট্রাক্টরটাকে কল করে দিই। এবার দেখি যে আমি যেভাবে চাচ্ছি যে ফ্লো লেআউটে একদম হচ্ছে সেন্টার অ্যালাইন্ড অবস্থায় ফার্স্ট রোতে থাকবে। হ্যাঁ, যে এরকম ভাবে জাস্ট একটা ক্লিক মি বাটন আছে। এখন আমি যে কাজটা করতে চাচ্ছি যে এই বাটনে একটা অ্যাকশন অ্যাড করতে চাই। অ্যাকশনটা কেমন, যে আমি যদি বাটনে ক্লিক করি, ক্লিক মি থেকে ক্লিক হয়ে যাবে। যে আমি যদি বাটনে ক্লিক করি তাহলে ক্লিক মি থেকে সেটা ক্লিক, এরকম টাইপের কিছু একটা হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, আবার আবার হচ্ছে গিয়ে যদি ক্লিক এই অবস্থাতে থাকে তাহলে আবার সেটা ক্লিক মি হয়ে যাবে, যে এভাবে জাস্ট টগল করবে। যে ক্লিক মি যদি থাকে এই অবস্থায়, যদি আমি বাটনে ক্লিক করি তাহলে ক্লিকড হয়ে যাবে, আর যদি ক্লিকড অবস্থাতে থাকে তখন যদি আমি বাটনটা ক্লিক করি আবার ক্লিক মিতে চলে আসবে, জাস্ট টগল করবে। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি, অনেকগুলো অ্যাপ্রোচ আছে। প্রথম অ্যাপ্রোচ হচ্ছে অ্যাকশন লিসেনার ক্লাসের একটা অবজেক্টকে এই বাটনে অ্যাড করে দেয়া। এখন আমি আসি, তাহলে বাটন খেয়াল করো, বাটন ডট অ্যাড অ্যাকশন লিসেনার। এই অ্যাকশন লিসেনার যেটা বলেছিলাম যে একটা লিসেনার ক্লাসের লাগবে, যে এই লিসেনার ক্লাস কি করবে, যে এই বাটনটা যখন হচ্ছে গিয়ে ওই যে তুমি ক্লিক করছো তখন এটা অ্যাক্টিভ হবে, এবং এই অ্যাকশন লিসেনারের ভেতরে একটা মেথড আছে, যে মেথড হচ্ছে অ্যাকশন পারফর্ম। ওই অ্যাকশন পারফর্মের ভেতরে তুমি যেভাবে ডিফাইন করে দিবে বাটনে ক্লিক করলে সেভাবেই অ্যাকশন হবে। আর এই অ্যাকশন লিসেনার হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারফেস। এখন তোমাদের মনে আছে যে আমরা কিভাবে অ্যানোনিমাস নেস্টেড ক্লাসকে ডিফাইন করতে পারি, যে নিউ অ্যাকশন লিসেনার। এই যে দেখো, যে তুমি যখন ইন্টেলিজেন্টে প্র্যাকটিস করতে যাবে তোমাকে হচ্ছে সবকিছু দিয়ে দিচ্ছে। এই জন্যই আমি তোমাদেরকে বলবো যে বাসায় যখন হচ্ছে গিয়ে গুই নিয়ে প্র্যাকটিস করবে থিওরি এর জন্য, তখন কিন্তু অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে আমি কি করলাম, এই বাটনে হচ্ছে গিয়ে একটা অ্যাকশন লিসেনার অ্যাড করে দিব।
তাহলে এই যে অ্যাকশন লিসেনার হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, যেই অ্যাবস্ট্রাক্ট মেথডের নাম হচ্ছে অ্যাকশন পারফর্ম। যে হচ্ছে ইভেন্টের জন্য ওয়েট করবে, যে যখনই তুমি বাটন ক্লিক করবে, বাটন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, সে হচ্ছে ইভেন্টের জন্য ওয়েট করবে, যখনই ইভেন্টটা অকার করবে তখনই তুমি অ্যাকশন পারফর্মের ভেতরে যা কিছু করবা সেটাই কি করবে, সেটাই হচ্ছে গিয়ে এক্সিকিউট করবে। তাহলে আমি কি করতে চাই বলতো, বাটনের যে টেক্সট সেটাকে চেঞ্জ করে ক্লিক করে দিতে চাই। বাট এখানে একটা কথা আছে যে বাটনে এখন কারেন্ট কোন ডেটা আছে, ক্লিক মি নাকি ক্লিক। তাহলে আমি এই যে বাটনের ডেটাকে আমি কোনোভাবে রিড করতে পারি কিনা, বা বাটনের টেক্সটকে আমি রিড করতে পারি কিনা, এটা করা যাবে। সেটা হচ্ছে সেট টেক্সট বা গেট টেক্সট। যে গেট টেক্সট দিয়ে ওই বাটনের যে টেক্সটটা লেখা আছে সেটাকে আমি গেট করতে পারি। তাহলে আমি প্রথমে স্ট্রিং এর মাধ্যমে ওই টেক্সটটাকে আগে রিড করে নেই, যে বাটন ডট গেট টেক্সট, যে এই বাটনে যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমি হচ্ছে রিড করতে চাচ্ছি। কিভাবে রিড করতে পারি, এই যে গেট টেক্সট দিয়ে। এবার আমি চেক করতে চাচ্ছি ইফ টেক্সট ডট ইকুয়ালস, যে আমি চেক করতে চাই, এই যে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, স্ট্রিং ইকুয়ালিটি কিন্তু এভাবে চেক করা যাবে না যে টেক্সট ইকুয়াল ইকুয়াল ক্লিক মি, এভাবে কিন্তু তুমি স্ট্রিং ইকুয়ালিটি চেক করতে পারবে না জাভাতে। এটা তো ক্লাসেও দেখিয়েছিলাম, তাই না? কি করতে হবে, টেক্সট ডট ইকুয়াল ইগনোর কেস, যে এটা ক্লিক মি কিনা। যদি এটা ক্লিক মি হয় তাহলে আমি কি করতে চাচ্ছি, বাটনের টেক্সট ক্লিক মি থেকে চেঞ্জ করে ক্লিক করতে চাচ্ছি, তাহলে সেট টেক্সট করে দিব, যে b.set text এবং এটা হয়ে যাবে তখন ক্লিক। আর যদি এটা ক্লিক মি না হয় তাহলে তো বাই ডিফল্ট আমরা ধরেই নিব যে এটা আসলে তাহলে ক্লিক অবস্থাতে আছে। তাহলে ক্লিক অবস্থাতে থাকলে আমরা আবার হচ্ছে গিয়ে ক্লিক মি দিব। ওকে, তাহলে আমরা কি করলাম, যে বাটনটা তো ক্রিয়েট করলাম প্রথমে, ইনিশিয়ালি বাটনে হচ্ছে গিয়ে টেক্সট ছিল ক্লিক মি। এবার আমি কি করতে চাচ্ছি, এই বাটনে একটা অ্যাকশন অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমাকে এই যে অ্যাড অ্যাকশন লিসেনার, এই ক্লাসের একটা অবজেক্ট এখানে তোমাকে পাস করে দিতে হবে। তো এটা হচ্ছে একটা ওয়ে, যে অ্যানোনিমাস নেস্টেড ক্লাসের ডেফিনেশন ইউজ করে তুমি এটা করতে পারো। অথবা আর একটা ওয়ে আছে যেটা আমি একটু পরে দেখাচ্ছি, যে ডিরেক্টলি হচ্ছে কি করলাম, যে এখানে অ্যানোনিমাস নেস্টেড ক্লাস অনুযায়ী ওই যে এটাকে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে এই অ্যাড অ্যাকশন লিসেনারের মধ্যে পাস করে দিলাম। এবং এখানে কি করছি, যে অ্যাকশন লিসেনার এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারফেসে একটা মেথড আছে অ্যাকশন পারফর্ম, যে হচ্ছে একটা ইভেন্টের জন্য ওয়েট করছে, যে এই বাটনটা যখন ক্লিক করা হবে তখন আসলে ওই ইভেন্টটা অকার হবে। বাটন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, যখনই বাটন ক্লিক হবে তখনই অ্যাকশন পারফর্মটা এক্সিকিউট হবে, এবং এখানে আমি যেভাবে ডিফাইন করে দিব সেভাবেই কি সেগুলো পারফর্ম হবে। তাহলে এবার যদি আমি একটু প্রোগ্রামটা রান করি, তাহলে দেখি যে আমি আমার এক্সপেক্টেড আউটপুট পাচ্ছি কিনা। এই যে আমার ক্লিক মি ছিল, আমি ক্লিক করলাম, এটা ক্লিকড হয়ে গেল। আবার এখন ক্লিকড আছে, আমি যদি ক্লিক করি ক্লিক মি হয়ে গেল। সো বেসিক্যালি কি জিনিসটা টগল করছে। তাহলে এভাবে করে আমরা কোনো একটা পার্টিকুলার বাটনে অ্যাকশন অ্যাড করতে পারি। এখন আরো একটা ওয়ে আছে, যে এই অ্যাকশন লিসেনারকে আমি এভাবে অ্যানোনিমাস নেস্টেড ক্লাসের মতন ডিফাইন করে তারপরে অ্যাড অ্যাকশন লিসেনারে পাস না করে আমি কি করতে পারি, আলাদাভাবে একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারি বা ক্লাস লিখতে পারি, যেটা এই অ্যাকশন লিসেনার ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। আমি কি করতে পারি, আলাদাভাবে একটা অ্যাকশন লিসেনার ক্লাসকে ইমপ্লিমেন্ট করে, এরকম ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে এরকম একটা ক্লাস ডিফাইন করতে পারি, তারপর সেই ক্লাসের একটা অবজেক্ট এখানে পাস করে দিতে পারি। বাট তখন যে ঝামেলাটা হবে, যে একটু তোমাদেরকে যদি দেখাই, যে আমি আরেকটা করি, যে ইমপ্লিমেন্টিং অ্যাকশন লিসেনার। আচ্ছা, যেটা বললাম যে অ্যাকশন লিসেনার ক্লাসে তখন আমি কি করব, যে আমি একটা ক্লাস, যে আমি ক্লাসটার নাম দিলাম অ্যাড বাটন অ্যাকশন। এটা হচ্ছে ওই অ্যাকশন লিসেনার ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্টস অ্যাকশন লিসেনার। আচ্ছা, তাহলে এরর দিচ্ছে কেন? খুবই স্বাভাবিক, যেহেতু এটা একটা ইন্টারফেস। সো ইন্টারফেসে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, যে অ্যাবস্ট্রাক্ট মেথডকে কি তোমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, এই যে সেই অ্যাকশন পারফর্ম। এবার আমি যেটা করি, আগের কোডটাকে জাস্ট একটু কপি করে নিয়ে আসি, যেহেতু অলরেডি আছে সেটাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, ঝামেলা হবে যে এখানে আবার একটা বাটন অ্যাকশন, যেহেতু একই সোর্সের মধ্যে দুইটা বাটন অ্যাকশন ক্লাস, সো এটাতে একটা এরর দিবেই। এর জন্য আমি একটু ক্লাসের নেমটা চেঞ্জ করে দিলাম, বাটন অ্যাকশন 1। আচ্ছা, এখন যেটা করব, এভাবে করে আমি বাটনে অ্যাকশনটা অ্যাড করব না। যেটা বললাম যে আমি একটা আলাদা ক্লাস লিখতে পারি,
যে ক্লাস হচ্ছে অ্যাকশন লিসেনার ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে। বাট এখানে আগে যেটা করেছিলাম যে এখানে চেক করব যে বাটন ডট গেট টেক্সট, কিন্তু ঝামেলাটা কোথায় হবে বলতো? যে এই বাটনটি ও কোথা থেকে খুঁজে পাবে? এই বাটন তো আর এই ক্লাসের ভেতরে নাই। ও যে এই বাটনটাকে এক্সেস করতে চাচ্ছে, এই বাটনটা আর এই ক্লাসের ভেতরে নাই। সো এখন কি করবে? এখন কনস্ট্রাক্টরে হয়তো পাস করে দেওয়া যায় যে আমি অ্যাড বাটনের জন্য একটা কনস্ট্রাক্টর লিখলাম, সেই কনস্ট্রাক্টরে হচ্ছে গিয়ে আমি এই বাটনটাকে পাস করে দিলাম। বাট সেটা হচ্ছে গিয়ে আরো বেশি হ্যাজার্ড হয়ে যাবে। সো এটার আরেকটা অল্টারনেটিভ ওয়ে হতে পারে, আমি যেই ক্লাসে আছি সেই ক্লাসটাই হচ্ছে অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করবে। তাহলে যেটা হবে, অ্যাকশন লিসেনার যেহেতু সেম ক্লাসে ইমপ্লিমেন্ট করা আছে এবং অ্যাকশন লিসেনারের জন্য যে অ্যাকশন পারফর্ম মেথড এটা সেম ক্লাসের ভেতরেই আছে, তাহলে কি বাটনকে আর আলাদাভাবে ডিফাইন করতে হবে না। কিন্তু ঝামেলা হবে, এই বাটনটাকে তো আমি এই কনস্ট্রাক্টরের ভেতরে ডিফাইন করেছি, তার মানে এটা তো কনস্ট্রাক্টরের লোকাল ভেরিয়েবল হয়ে গেল। সো এটাকে তো আর এই কনস্ট্রাক্টরের বাইরে কি ইউজ করতে পারবে না। তাহলে এটার একটা সলিউশন হতে পারে, জাস্ট এই বাটনটাকে আমি মেম্বার ভেরিয়েবল হিসেবে ডিফাইন করে দিলাম। বাটনটাকে আমি মেম্বার ভেরিয়েবল হিসেবে ডিফাইন করে দিলাম, তাহলে তো কোনো ঝামেলা নাই। যদি এই বাটনটাকে আমি মেম্বার ভেরিয়েবল হিসেবে ডিফাইন করে দেই, তাহলে তো এই ক্লাসের যতগুলো মেথড আছে তারা কি সেই বাটনটাকে এক্সেস করতে পারবে। যতগুলো মেথড আছে তারা হচ্ছে সেই বাটনটাকে এক্সেস করতে পারবে। তাহলে আমরা কি করলাম, আরেকটা অল্টারনেটিভ ওয়ে সেকেন্ড যেটা দেখাচ্ছি এখন, এটাই হচ্ছে গিয়ে তোমাদের জন্য কনভিনিয়েন্ট হবে। কারণ যখন আমাদের অনেকগুলো বাটন থাকবে, সবগুলো বাটনে আলাদা আলাদা ভাবে অ্যাকশন লিসেনার ক্লাসের ভেতরে এই যে আগের মতন যদি দেখি, যে মনে করো তোমার কাছে 5-6টা বাটন আছে, সবগুলো বাটনেই হচ্ছে কি এরকম কিছু অ্যাকশন অ্যাড করতে হবে, তখন দেখা যাবে যে প্রত্যেকটা বাটনের জন্য এভাবে আলাদা আলাদা ভাবে অ্যানোনিমাস নেস্টেড ক্লাসের ডেফিনেশন ইমপ্লিমেন্ট করলে সময়ও অনেক বেশি দরকার হবে এবং দেখা যাবে যে লিখে হয়তো শেষ করতে পারছো না। এজন্য সেকেন্ড যে অ্যাপ্রোচটা দেখাচ্ছি এটাই হচ্ছে তোমাদের জন্য কনভেনিয়েন্ট হবে। তাহলে আসি এবার, তাহলে আমাদের কিছু কম্পোনেন্ট যেগুলো হচ্ছে গিয়ে অন্যরাও ইউজ করবে, সেই কম্পোনেন্ট গুলোকে আমি ট্রাই করব যে মেম্বার ভেরিয়েবল হিসেবে ডিফাইন করতে, যাতে করে এই যে এই ক্লাসের অন্য কেউ যেন অন্য মেথড গুলো যেন ওকে ইউজ করতে পারে। তাহলে এবার আমি যে কাজটা করতে চাচ্ছি, এই যে আগের যে অ্যাকশনটা ছিল সেই অ্যাকশনটাই সেম অ্যাকশনই তো থাকবে, সেম অ্যাকশনটা আমি অ্যাড করে দিতে চাচ্ছি। এবার অ্যাকশনটা তো অ্যাড করলাম এখানে, যে আমি কি করতে চাচ্ছি, যে যখন আমার ইভেন্টটা অকার করবে তখন আমি আসলে কি অ্যাকশন পারফর্ম করতে চাচ্ছি সেটা তো ডিফাইন করে দিলাম। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে যেহেতু আমি সেম ক্লাসে অ্যাকশন লিসেনার ক্লাসকে ইমপ্লিমেন্ট করে অ্যাকশন পারফর্ম মেথডকে অলরেডি হচ্ছে গিয়ে ডিফাইন করে ফেলেছি, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি বাটনে ওই অ্যাকশন লিসেনারটাকে অ্যাড করতে পারছো না। তাহলে এখানে কি ওই অ্যাকশন লিসেনার ক্লাসের একটা অবজেক্ট তোমাকে পাস করতে হবে, যেহেতু অ্যাকশন লিসেনার সেম ক্লাসেই আছে, সেম ক্লাসেই তুমি অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করে আছো, সো এটাকে দিস দিলেই হয়ে যাবে। দিস দিলে কি হবে, যে তুমি এই ক্লাসেরই একটা অবজেক্ট পাস করে দিচ্ছ, সো এই ক্লাসের ভেতরেই অ্যাকশন পারফর্ম অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, সো এই বাটনে যখন ক্লিক হবে তখন এই যে এই মেথডটা এক্সিকিউট হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছি যে কিভাবে আমরা বাটনে আসলে অ্যাকশন অ্যাড করতে পারি। আচ্ছা, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, আর বই কিন্তু কঠিন কিছু না। তোমরা যদি প্র্যাকটিস করতে শুরু করো তাহলে দেখবে যে অন্য টপিকগুলোর থেকে এটা আরো বেশি ইন্টারেস্টিং। কারণ এটা অনেক বেশি ইন্টারেক্টিভ, যে তুমি কিছু হচ্ছে ক্রিয়েট করছো এবং সেটা শো করছে, অ্যাকশন গুলো কাজ করছে, দেখবে যে করলেও আসলে তোমরা মজা পাবে। তো একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি ল্যাবে যারা সিমালটেনাসলি ল্যাবও করছো তাদের হয়তো বই অনেকখানি প্র্যাকটিসও হয়ে গেছে। বাট যেটা আমি তোমাদেরকে সাজেশন দিলাম, যে থিওরির জন্য শুধুমাত্র ইন্টেলিজেন্টে প্র্যাকটিস করলে কিন্তু হবে না, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার যে কাজটা করতে যাচ্ছি, যে মাল্টিপল বাটন থাকলে তখন আমি কি করতে পারি, মাল্টিপল বাটন থাকলে তখন আমরা কি করতে পারি। আচ্ছা, এখন একটা মোটামুটি একটা বড় প্রবলেমই সলভ করি, যাতে অনেক কিছু আমি দেখাতে পারি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে মানে একটু ফ্রেমটা ড্র করে দেখাই, যে আমি আসলে কেমন টাইপের একটা ফ্রেম চাচ্ছি। যে মনে করো এই একটা টেক্সট ফিল্ড থাকবে, আরেকটা টেক্সট ফিল্ড থাকবে, এই দুইটা টেক্সট ফিল্ডে হচ্ছে তুমি কিছু নাম্বার ইনপুট দিবে, আর হচ্ছে গিয়ে দুইটা বাটন থাকবে, দুইটা বাটন, এবং এই দুইটা বাটনের এই বাটনটার নাম হবে হচ্ছে অ্যাড বাটন,
এই বাটনটার নাম হবে হচ্ছে গিয়ে অ্যাড বাটন, আর এই বাটনটার নাম হবে হচ্ছে গিয়ে সাব বাটন। আর এই দুটো হচ্ছে টেক্সট ফিল্ড। যে কাজটা করব যে ইউজার এই টেক্সট ফিল্ডে হচ্ছে কিছু নাম্বার ইনপুট দিবে, ইউজার এই টেক্সট ফিল্ডে হচ্ছে কিছু নাম্বার ইনপুট দিবে, এবং আমি যদি অ্যাড বাটনে প্রেস করি তাহলে এই দুইটা নাম্বার অ্যাড করে আরেকটা লেভেলে আমাকে সেই রেজাল্টটা শো করবে। যেমন এখানে রেজাল্ট কত হবে 53। সেই ইউজার কি করবে, আমি যদি অ্যাড বাটনে প্রেস করি তাহলে আমাকে এই দুইটা নাম্বার অ্যাড করে তারপরে রেজাল্টটা আমাকে এই যে এখানে শো করবে। তাহলে হচ্ছে 55। আর যদি হচ্ছে গিয়ে আমি সাব করি তাহলে এই যে প্রথমটা থেকে সেকেন্ডটা সাবট্রাক্ট করে তারপরে রেজাল্টটা আমাকে এখানে শো করবে। তার মানে কি বললাম যে আমি এখন যে ফ্রেমটা ডিজাইন করতে চাচ্ছি এখানে হচ্ছে আমার দুইটা টেক্সট ফিল্ড থাকবে। এই দুইটা টেক্সট ফিল্ডে হচ্ছে ইউজার দুইটা নাম্বার ইনপুট দিবে, আমার দুইটা বাটন থাকবে অ্যাড বাটন এবং সাব বাটন, আর আরেকটা লেবেল থাকবে এক্সট্রা লেবেল, যে লেবেলে হচ্ছে আমি হচ্ছে আউটপুটটা প্রিন্ট করব। যে আমি যদি অ্যাড বাটনে প্রেস করি তাহলে হচ্ছে এই দুইটা টেক্সট ফিল্ডে যে দুইটা নাম্বার পাবে সেই দুইটা নাম্বারকে হচ্ছে অ্যাড করে তারপরে হচ্ছে আমাকে রেজাল্টটা দিবে। আর সাব বাটনে প্রেস করলে সেম ভাবে প্রথম ফিল্ড থেকে সেকেন্ড ফিল্ডটা সাবট্রাক্ট করে তারপরে আমাকে রেজাল্টটা দিবে। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো যে আমরা আসলে কি করতে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা আসি যে তাহলে আরেকটা হচ্ছে গিয়ে ফাইল ক্রিয়েট করে নিই, যে অ্যারিথমেটিক কিছু অপারেশন করব। সো আমি হচ্ছে গিয়ে ফাইলে নেমও অ্যারিথমেটিক দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে চাচ্ছি ওই যে অ্যাকশন লিসেনার, ইমপ্লিমেন্টস অ্যাকশন লিসেনার। আচ্ছা কারো কি মাইক্রোফোন অন করা? একটু সে একটু অফ করো মাইক্রোফোনটা। আচ্ছা এবার তাহলে কি করলাম, যে প্রথমেই যে কাজটা করে নিলাম যে আমার ক্লাস হচ্ছে ওই অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করবে। তাহলে আমি প্রথমে কি করব যে কনস্ট্রাক্টরটা লিখে ফেলি। এবার আসি যে আমার কি কি দরকার হবে, দুইটা টেক্সট ফিল্ড। তাহলে দুইটা টেক্সট ফিল্ড কিভাবে ক্রিয়েট করতে পারি, যে টেক্সট ফিল্ড T1 নিউ যে টেক্সট ফিল্ড, আর আমি হচ্ছে গিয়ে সাইজ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 10, যেহেতু জাস্ট 2 ডিজিটের বা কিছু নাম্বারই ইনপুট দিবে, সেটা হয়তো খুব লার্জ কিছু হবে না। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে টেক্সট ফিল্ড ক্রিয়েট করে ফেলি। এগুলোকে মেম্বার ভেরিয়েবল হিসেবে এই জন্য আমি ডিক্লেয়ার করছি কারণ আমি যখন অ্যাকশন পারফর্ম করব তখন এই দুইটা টেক্সট ফিল্ডের ডেটা আমাকে রিড করতে হবে। তার মানে এই অ্যাকশন পারফর্মকে অবশ্যই দুটা টেক্সট ফিল্ড সম্পর্কে জানতে হবে, তাই এদেরকে আমি মেম্বার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি। কনস্ট্রাক্টরের ভেতরে ডিফাইন করলে যেটা হতো অ্যাকশন লিসেনার তো ওদেরকে কখনো চিনতেই পারতো না, তাহলে এই দুইটা টেক্সট ফিল্ডের ডেটা সে কিভাবে রিড করতো। তারপরে সেম ভাবে আমার হচ্ছে গিয়ে দুইটা বাটন, এই দুইটা বাটনকেও তো অ্যাকশন পারফর্মকে চিনতে হবে যে কোন বাটনটা আসলে প্রেস হয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য। তাহলে একটা বাটন হচ্ছে অ্যাড বাটন, আর আমার আরেকটা বাটন হচ্ছে অ্যাড বাটনের নাম অ্যাডই দেই, আর হচ্ছে গিয়ে সাব বাটনের নাম সাবই দিচ্ছি। আহ, আচ্ছা একটু 2 মিনিট ওয়েট করো তোমরা। হ্যাঁ আপু, এই যে ক্লাস নিতেছি। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছ তো আমার কথা? ওকে, তাহলে যেটা করলাম যে আমার দুইটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করা শেষ। এই টেক্সট ফিল্ড দুইটা অ্যাড বাটন, আর আরেকটা হচ্ছে এই যে রেজাল্টটা শো করার জন্য আমার হচ্ছে গিয়ে একটা লেবেল। তাহলে লেবেল ক্রিয়েট করে ফেলি, আরেকটা লেবেল ক্রিয়েট করা বাকি। তাহলে হচ্ছে যে লেবেল, এটাকে মেম্বার ভেরিয়েবল হিসেবে এই জন্য ডিফাইন করতে হবে কারণ অ্যাকশন পারফর্ম তো ওই লেবেলের ভ্যালুটা মানে সেট করে দিবে। তাহলে লেবেল বা লেবেলের নাম দিলাম হচ্ছে রেজাল্ট নিউ যে লেবেল। তো শুরুতে হচ্ছে গিয়ে কোনো কিছু থাকবে না লেবেলে, সো আমি হচ্ছে গিয়ে লেবেলের ভেতরে আর কোনো স্ট্রিং ইনপুট দিলাম না। এবার আমরা আসি যে কি করব, যে আগে তো ফ্রেমটা ক্রিয়েট করতে হবে তাই না? আচ্ছা ফ্রেমটা ক্রিয়েট করতে যদি চাই তাহলে আবার ওই যে ফ্রেমের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কিন্তু আমি চাইলে কি একটা ক্লাস
যে ফ্রেম তো ছিল বেসিক্যালি একটা ক্লাস, রাইট? আর অ্যাকশন লিসেনার হচ্ছে একটা ইন্টারফেস। আমি কি অ্যাট দ্য সেম টাইম একটা ক্লাস এবং ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবো? তাহলে আমি চাইলেই কি আমার এই ক্লাসটা যে ফ্রেমকে যেমন এক্সটেন্ড করতে পারবে, আবার অ্যাকশন লিসেনারকে কি ইমপ্লিমেন্ট করতে পারবে না? মনে আছে যে একটা ক্লাস সে হচ্ছে একটা মাত্র ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে, কিন্তু অনেকগুলো কি ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করতে পারবে। তাহলে আমরা সেই ডেফিনেশনটাকে কাজে লাগাতে চাচ্ছি এই সুবিধার জন্য যে আমাকে আর আলাদাভাবে যেন ফ্রেমের অবজেক্ট ক্রিয়েট করে তারপর ফ্রেম ডট অ্যাড, ফ্রেম ডট সেট এগুলো করতে না হয়। আমি ডিরেক্টলি যেন ওই যে ফ্রেমের যে মেথডগুলো আছে সেগুলোকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি। তাহলে একদম বেসিক প্রথম কাজ কি, যে সাইজ সেট করে দেয়। এটা প্রথম কাজ আসলে না, মানে তুমি যেভাবে আসলে করতে চাও বা একটা পার্টিকুলার প্যাটার্ন হয়তো তুমি ফলো করতে পারো সব সময়। তারপরে হচ্ছে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে সেট ভিজিবল। আচ্ছা, এবার আমরা আসি আমরা কি কি করতে চাচ্ছি, যে এগুলোকে আচ্ছা, একটা লেআউট সেট করা উচিত। তো যেহেতু আমি হচ্ছে গিয়ে কোনো লেআউট তোমাদেরকে ফিক্স করে দিচ্ছি না, তো আমরা হচ্ছে কনভেনিয়েন্টের জন্য আমরা হচ্ছে ফ্লো লেআউট ইউজ করতে পারি, এবং এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইজিয়ার, কারণ হচ্ছে আমাকে অন্য কোনো কিছু ডিফাইন করতে হয় না। তো সেট লেআউটে নিউ ফ্লো লেআউট দিয়ে আমি হচ্ছে গিয়ে লেআউটটা সেট করে দিলাম। এবার আসি আমার এবার কাজ কি, আমার ফ্রেমে কম্পোনেন্ট গুলো অ্যাড করা। এখন এই যে অ্যাড করার সময় কিন্তু তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে তোমার ফ্রেমে কম্পোনেন্ট গুলো যেভাবে আছে, তুমি যেভাবে আসলে ফ্রেমটা ডিজাইন করতে চাও সেই অর্ডার অনুযায়ী কিন্তু কম্পোনেন্ট অ্যাড করতে হবে। তাহলে প্রথমে T1 কে প্রথম টেক্সট ফিল্ড, এরপরে সেকেন্ড টেক্সট ফিল্ড, এরপরে অ্যাড বাটন, এরপরে সাব বাটন, আর এরপরে হচ্ছে ওই রেজাল্টের লেভেলটা। তাহলে যখন তুমি ফ্রেমে কম্পোনেন্ট গুলো অ্যাড করবে, তুমি যে অর্ডারে অ্যাড করবে ফ্লো লেআউটে কি বা যে কোনো লেআউটে কি ওই অর্ডারেই তোমাকে কম্পোনেন্ট গুলোকে শো করবে। তাহলে প্রথমে অ্যাড করব হচ্ছে টেক্সট ফিল্ড 1 কে, তারপরে অ্যাড করব হচ্ছে T2 টেক্সট ফিল্ডকে, এরপরে অ্যাড করব হচ্ছে অ্যাড বাটনকে, এরপরে অ্যাড করব হচ্ছে সাব বাটনকে, এরপরে অ্যাড করব হচ্ছে আমি আমার ওই যে রেজাল্ট লেভেল আছে সেটা। তো এখন আমি একটা মেইন মেথড ক্রিয়েট করে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং নিউ আমার এই ক্লাসের নাম হচ্ছে অ্যারিথমেটিক। আচ্ছা, একটু রান দিয়ে দেখি যে আমার আসলে ফ্রেমটা ঠিকঠাক মতন ক্রিয়েট হলো কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো ক্রিয়েট হয়েছে। লেবেলে তো শুরুতে কোনো কিছু টেক্সট নাই, এর জন্য হচ্ছে লেবেলটা আসলে শো করছে না, কারণ লেবেলের টেক্সটটা শো করার কথা। যেহেতু লেবেলে আমি এখনো কোনো টেক্সট অ্যাসাইন করি নাই, এর জন্য হচ্ছে লেবেলটা শো করছে না। আর মোটামুটি তাহলে আমার টেক্সট ফিল্ড, দুইটা টেক্সট ফিল্ড ক্রিয়েট হয়েছে, আর দুই অ্যাড বাটন আর সাব বাটন হচ্ছে শো করছে। তাহলে এবার আমি আসি যে আমি অ্যাকশন পারফর্মে আসি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার কোন বাটনটা, যে আমি আলাদাভাবে আগে যে কাজটা করতে পারতাম, যে একটু তোমাদেরকে আমি অন্য একদম প্রথম অ্যাপ্রোচটা দেখাই, যে অ্যানোনিমাস নেস্টেড ক্লাসের ডেফিনেশন অনুযায়ী যে অ্যাড বাটনে আমি অ্যাড অ্যাকশন লিসেনার হচ্ছে গিয়ে অ্যাড করতে চাচ্ছি, তারপরে নিউ অ্যাকশন লিসেনার, তারপরে এটা যেহেতু অ্যাড বাটন, তাহলে কি করব বলো তো, দুইটা টেক্সট ফিল্ডের ডেটা রিড করব। ধরে নিলাম যে দুইটা টেক্সট ফিল্ডের ডেটা আমি রিড করলাম, তারপরে সেই দুইটা টেক্সট ফিল্ডের ডেটাকে আমি সাম করে তারপরে সেটাকে আমি হচ্ছে ওই রেজাল্টের লেভেলে সেট করে দিলাম। তারপরে আবার সেম ভাবে কি করতে হতো, সাব বাটনে আমাকে অ্যাড অ্যাকশন লিসেনার অ্যাড করতে হতো, আবার অ্যানোনিমাস নেস্টেড ক্লাসের ডেফিনেশন অনুযায়ী এটার জন্য আবার লিখতে হবে। তার মানে এই যে এতটুকু ডেফিনেশন আমাকে রিডান্ডেন্টলি লিখতে হচ্ছে। তো এরকম ভাবে এখানে তো মাত্র দুইটা বাটন, যদি 3-4টা বাটন থাকতো সবার জন্য, যদি তুমি অ্যানোনিমাস নেস্টেড ক্লাসের ডেফিনেশনের মতো করে হচ্ছে গিয়ে অ্যাড করতে থাকো, তাহলে দেখা যাবে যে অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে এবং হচ্ছে গিয়ে সময়ের মধ্যে হয়তো শেষ করা যাচ্ছে না। এর জন্যই আমরা ওই অ্যাপ্রোচটা নিয়েছি যে আমার এই ক্লাসটাই আসলে ওই অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করে বসে আছে। এখন যা কিছু করার আমি এই অ্যাকশন পারফর্ম এই মেথডের ভেতরে করব। এখন আগে তো একটা বাটন ছিল, সো আমাকে ওই বাটনটা ক্লিক হলে কি করতে হবে সেটা ডিফাইন করেই দিলে হতো। এখন তো আমার দুইটা বাটন, তাহলে এবার আমার চ্যালেঞ্জ একটু বেড়ে গেল, যে প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার আসলে কোন বাটনটা ক্লিক হয়েছে। তাহলে আমার যে ইভেন্টটা অকার করলো, যে বাটনটা ক্লিক করলো, তাহলে কোন বাটনটা ক্লিক হয়েছে বা এই ইভেন্টের সোর্সটাকে, যে অ্যাড বাটন নাকি সাব বাটন, আগে আমাকে সোর্সটা আইডেন্টিফাই করতে হবে। যে সোর্স যদি আমার অ্যাড হয় তাহলে আমি একভাবে হচ্ছে গিয়ে কাজ করব, আর যদি আমার সোর্স সাব হয়
তাহলে আমি সাবট্রাকশনে কাজ করব। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেহেতু সেম ক্লাসের ভেতরেই একটাই অ্যাকশন পারফর্ম এবং দুইটা বাটনের জন্য সবকিছু আমি এই ফাংশনেই হচ্ছে গিয়ে অ্যাড করতে চাচ্ছি। সো আমাকে এখন যে কাজটা করতে হবে, আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন বাটন। আগে যেহেতু একটাই বাটন ছিল, সো আমাকে আর আলাদাভাবে চেক করতে হয়নি যে ওই ইভেন্টের সোর্সকে। বাট এখন আমাকে চেক করতে হবে যে এই যে একটা ইভেন্ট অকার করলো বা একটা বাটন যে ক্লিক হলো, বা কোন বাটনটা আসলে ক্লিক হলো, সো আমাকে ওই ইভেন্টের সোর্সটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আগে আমি চেক করব যে এই যে যে ইভেন্টটা অকার করেছে, এই যে ইভেন্ট, এই ইভেন্টের ই ডট গেট সোর্স ইকুয়াল ইকুয়াল, এখানে আমি বাটনের নেইমের সাথে কম্পেয়ার করব। তাহলে আমার বাটনের নেম কি বলতো, এই যে অ্যাড। এখানে কিন্তু আমি কোনো স্ট্রিং কম্পারিজন করছি না, আমি বাটনকে কম্পেয়ার করছি। ই ডট গেট সোর্স এটা অ্যাড বাটন। যদি এটা অ্যাড বাটন হয় তাহলে আমাদের কি কাজ হবে বলতো, যে ওই যে দুইটা টেক্সট ফিল্ডের ডেটাকে হচ্ছে গিয়ে অ্যাড করা। আমি অ্যাড করি বা সাব করি, আমার কাজ তো প্রথম কাজ তো এটাই যে দুইটা টেক্সট ফিল্ডের ডেটাকে রিড করা। তাহলে আগে আমি দুইটা টেক্সট ফিল্ডের ডেটা রিড করে ফেলি। স্ট্রিং s1 ইকুয়াল টু t1 ডট গেট টেক্সট। তাহলে প্রথমে আমি প্রথম টেক্সট ফিল্ডের ডেটাটা রিড করলাম, s2 হচ্ছে t2 ডট গেট টেক্সট। এখন আমি কি চাইলেই যে যে রেজাল্টটা লিখতে চাচ্ছি s1 প্লাস s2 লিখতে পারবো? তাহলে কি আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পাবো? আমি তো দুইটা টেক্সট রিড করলাম, আরেকটা জিনিস মাথায় রাখবে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ঠিক বলেছো। যে এই যে আমি বাটন বা লেবেলে যা কিছুই এই যে সেট করি না কেন, এগুলো কিন্তু স্ট্রিং হিসেবে আমি সেট করি। তো আমি যখন টেক্সটটা রিড করছি, আমি কিন্তু ওকে স্ট্রিং হিসেবেই রিড করছি। তো আমি যদি এই দুইটা স্ট্রিংকে এভাবে করে জাস্ট অ্যাড করি, এটা তো কনক্যাটিনেশন করে ফেলবে। যে আমার একটা নাম্বার যদি হয় 12 আর একটা নাম্বার যদি হয় 32, তো আমার ইভেন্চুয়ালি রেজাল্ট এরকম কিছু একটা দিবে। বাট আমি এরকম কিছু তো চাচ্ছি না, আমি তো অ্যাকচুয়ালি ইন্টিজারের অ্যাডিশন চাচ্ছি। তাহলে আমাকে এরপরে কি করতে হবে বলতো, নাম্বারটাকে আগে আসলে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে না? ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি ইন্টিজার n1, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। যে এই যে ইন্টিজার র্যাপার ক্লাসে একটা হচ্ছে ইন্টিজার পার্স ইন্ট একটা স্ট্যাটিক মেথড আছে, সেখানে তুমি হচ্ছে ওই স্ট্রিংটাকে পাস করে দিলে তাহলে সে কি করবে, এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে তারপরে তোমাকে রিটার্ন করবে। তাহলে দুইটা নাম্বারকে আমরা যদিও এই যে টেক্সট ফিল্ড থেকে ইন্টিজার হিসেবে তো রিড করতে পারিনি, স্ট্রিং হিসেবে রিড করেছিলাম। বাট আমি তো আসলে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে চাই। তাহলে আমাদের কাজ হবে হচ্ছে আগে ওই দুইটা স্ট্রিংকে, টেক্সট ফিল্ড থেকে যে দুইটা স্ট্রিং আমি পেয়েছি তাদেরকে ইন্টিজারে কনভার্ট করে নেওয়া। তাহলে দুইটা নাম্বারকে যেহেতু ইন্টিজারে কনভার্ট করা শেষ, তাহলে এবার আমি এই যে যদি আমার যে ইভেন্টটা অকার করেছে সেটা সোর্স যদি অ্যাড বাটন হয়, তাহলে হচ্ছে আমি সাম কম্পিউট করব n1 প্লাস n2। তারপরে কি করব বলতো, আমার ওই যে যে লেভেল রেজাল্ট এখানে কি সেট টেক্সট করে দিব, যে রেজাল্ট ডট সেট টেক্সট। এখন এখানে যদি সাম দেই, এখানে আমাকে একটা এরর দিবে, কারণ ও একটা স্ট্রিং চাচ্ছে। তো এটাকে তুমি চাইলে টু স্ট্রিংও করে দিতে পারো, বা স্ট্রিং ডট ভ্যালু অফ এত। বাট আরো একটা ইজিয়ার ওয়ে হচ্ছে জাস্ট একটা এমটি স্ট্রিং কে কনক্যাটিনেট করে দাও, তাহলে এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। আর না হলে যেহেতু আমার দুইটাই বাটন, সো এটা যদি অ্যাড বাটন হয় তাহলে এই কাজ করব, আর যদি না হয় তাহলে অবশ্যই অন্যটা সাব বাটনই হবে। তাহলে n1 মাইনাস n2, তাহলে রেজাল্টে আমি সেট করে দিব যে সেট টেক্সট, সেম ভাবে সাব। এখন তার মানে কি, আমরা হচ্ছে গিয়ে ওই বাটন ক্লিক হলে কি কি অ্যাকশন হবে সেটা তো ডিফাইন করে দিলাম। তাহলে তো কাজ করার কথা, রাইট? তাহলে একটু প্রোগ্রামটা রান করে দেখি তো যে ঠিকঠাক মতন কাজ করে কিনা। আচ্ছা, 12 আর 23 অ্যাড বাটন কাজ করছে না, সাব বাটনও কাজ করছে না। এই জিনিসটা কিন্তু আমাদের প্রথম দিকে প্র্যাকটিস করার সময় অনেক বেশি ভুল হতে পারে। তোমরা কি ধরতে পারছো যে কেন আসলে এটা কাজ করছে না? আমরা তো মোটামুটি সবকিছু ঠিকঠাক ভাবেই লিখেছি। এখন এই যে খেয়াল করো যে এত কিছু করে ফেললাম কিন্তু আমরা এখন আসল কাজটাই করি নাই।
এই যে আমার অ্যাড বাটন এবং সাব বাটন, এই বাটনগুলোতে তো অ্যাকশন অ্যাডই করি নাই। সো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে এত অ্যাকশন লিখে বসে আছি, কিন্তু এই অ্যাকশন গুলোকে তো আসলে অ্যাড করতে হবে, তাই না, বাটনে। সো এই যে অ্যাড বাটনে অ্যাড ডট অ্যাকশন লিসেনার, এই যে দিস দিস কেন, কারণ এই ক্লাসের ভেতরেই হচ্ছে গিয়ে অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করা আছে। আবার সাব ডট অ্যাড অ্যাকশন লিসেনার। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এত অ্যাকশন লিখে বসে আছি কিন্তু বাটনগুলোতে আসলে অ্যাকশন অ্যাড করাই হয় নাই, তাহলে তো আসলে কোনো লাভ হবে না। তাহলে আচ্ছা, এই যে তাহলে দেখো অ্যাড করার পরে সেই রেজাল্ট আমাকে দেখাচ্ছে। আমি যদি এখন সাবট্রাক্ট করি তাহলে কি সেই রেজাল্ট আমাকে দেখাচ্ছে। তারপর আমি আবার একটু চেঞ্জ করে দেই, তারপরে এবার অ্যাড বাটনে প্রেস করি, সাব বাটনে প্রেস করি, কাজ করছে। বাট একটু খেয়াল করো, আমি মনে করো ইউজার ভুল ক্রমে এখানে একটা ইন্টিজার না দিয়ে একটা ক্যারেক্টার দিয়ে দিল, তাহলে কি টাইপের ঝামেলা হতে পারে? আমি এই যে অ্যাড বাটনে প্রেস করলাম, যদি আমি এই এখন প্রোগ্রামটা দেখি, দেখো অনেক এরর দিচ্ছে। এই যে ও একটা এক্সেপশন থ্রো করেছে, নাম্বার ফরম্যাট এক্সেপশন। আমরা রিসেন্টলি কি এক্সেপশন পড়েছি না? এক্সেপশন কি ছিল, যে এইখানে ঝামেলাটা কোথায় হচ্ছে, যে আমি টেক্সট ফিল্ড থেকে একটা স্ট্রিং রিড করে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে এই যে লাইনটা কোথায় সেটাকে আগে আইডেন্টিফাই করি। এই যে এই লাইনটাতে প্রথমটাতে ঝামেলা হওয়ার কথা না, কারণ প্রথমটা 12 আছে। সো আমি স্ট্রিং হিসেবে এমন একটা স্ট্রিংকেই পাস করছি যে অ্যাকচুয়ালি ইন্টিজার। কিন্তু সেকেন্ড S2 হিসেবে, S2 কি, সেকেন্ড টেক্সট ফিল্ড থেকে আমি যে ডেটাটা রিড করেছি এটা কি অ্যাকচুয়ালি যেটা একটা ক্যারেক্টার, যেটা ইন্টিজার না। সো আমি যখন এখানে একটা ইন্টিজার বাদে অন্য কিছু দিচ্ছি, কিন্তু এই পার্স ইন ও কি এক্সপেক্ট করছিল, ওকে একটা ইন্টিজার টাইপের স্ট্রিংই তোমাকে দিতে হবে। তাহলে এখানে কি নাম্বার ফরম্যাট এক্সেপশন জেনারেট করবে। তো তুমি যদি তোমার প্রোগ্রামটাকে আরো এফিশিয়েন্ট করতে চাও, তাহলে এখানে কি করতে হবে বলো তো, ওই এক্সেপশনটাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম যে এই প্রোগ্রামটাকে যদি সুন্দরভাবে রান করাতে চাও এই সমস্ত এক্সেপশন হ্যান্ডেল করে, তাহলে কোথায় কতটুকু মডিফাই করা উচিত হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আজকের এই কোডগুলো হচ্ছে শেয়ার করে দিব। আর নেক্সট দিন আশা করি যদি অফলাইনে ক্লাস হয় তাহলে আমরা আরো কিছু প্র্যাকটিস করব। আজকের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন না থাকলে যেটা বললাম, আমি তো রেকর্ডিং শেয়ার করেই দিব। আর তোমরা কিন্তু এই যে গুয়ের জন্য, থিওরির জন্য কিন্তু অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। কারণ হচ্ছে ইন্টেল, এই যে আমি তোমাদেরকে তো কোনো একটা টার্ম ফাইনালের একটা খুবই সিমিলার টাইপের একটা কোয়েশ্চেন সলভই করে দিয়েছি। এরকম টাইপেরই আমি আরো কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করাবো থিওরিতে, আসলে যতটুকু দরকার। ঠিক আছে, এখনো তো মাত্র আমরা শুরু করলাম, আর একটা ক্লাস নেই, তারপরে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, না আজকে যেহেতু অনলাইন ক্লাস, সবাইকেই প্রেজেন্ট দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা লিভ নিতে পারো।